নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন। অফিসে ঢুকে মালিকের মাথায় রিভলভার ঠেকিয়ে নগদ 15 লক্ষ টাকা লুট, খাস কলকাতায় রোমহর্ষক ডাকাতি। রাজ্যের সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা নিয়ে সরব হলেন তৃণমূলের যুব নেতা। সাত সকালে বাংলাদেশ সীমান্তের কাছে শুট আউট পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলিতে ঝাঁঝরা উত্তর 24 পরগনার স্বরূপনগরের যুবক। রামকৃষ্ণ শিবে আস্থা নেই, হিন্দু আবেগ নিয়ে খেলছে সমাজবাদী পার্টিকে তুলোধনা যোগী আদিত্যনাথের। বিরাটের দুর্ধর্ষ ইনিংস, অপরাজিত থেকে অস্ট্রেলিয়াকে 4 উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত। 26 বিধানসভায় মোদী সরকারের রাজ্য দখল, মমতাকে হারাতে এবার বিজেপির প্রধান মুখ এই মহিলা। 2050 সালের মধ্যে ইন্দোনেশিয়াকে টপকে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম জনসংখ্যার দেশ হতে চলেছে ভারত, দাবি এক গবেষণায়। তৃণমূলের মহিলা প্রধানকে ঘরে আটকে নাক ফাটালেন পঞ্চায়েত সমিতির সভাপতি, সাগরদিঘিতে দলাদলি চরমে। আর মাত্র কয়েক ঘন্টা, যাদবপুরের উপাচার্যকে সময়সীমা বেঁধে দিয়ে বড় আন্দোলনের হুঁশিয়ারি পড়ুয়াদের। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে। ফের খাস কলকাতায় দুঃসাহসিক ডাকাতি। অভিযোগ, বড় বাজারের বেসরকারি সংস্থায় ঢুকে মালিকের মাথায় অস্ত্র ঠেকিয়ে মারধর করে ডাকাতরা। তারপর তার হাত পা বেঁধে ফেলে প্রায় 15 লক্ষ টাকা লুট করে পালায়। এই ঘটনায় ইতিমধ্যে মধ্য কলকাতার বড়বাজার থানায় ডাকাতির অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, বড়বাজারের সেনানগ স্ট্রিটের একটি বহুতলের 5 তলায় ডাকাতি হয়েছে। এখানে বেশ কয়েকটি সংস্থার অফিস রয়েছে। সন্ধ্যায় সব অফিসে লোকজন ছিল না। সেই সময় 3 যুবক ওই অফিসের সামনে আসে। বড়বাজার থানা এবং লালবাজারের গোয়েন্দা আধিকারিকরা বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে জানতে পারেন যে 3 ডাকাতের মধ্যে 2 জনের মাথায় ছিল সাদা টুপি ও একজনের মাথায় লাল টুপি ছিল। প্রথমে একজন অফিসের ভিতরে যায়, এরপর ঢোকে অন্য 2 জন। মিনিট 10 পর 3 জনকে হাতে ব্যাগ নিয়ে বের হতে দেখা যায়। পুলিশের কাছে ব্যবসায়ীর অভিযোগ, 3 জন কাজের নাম করে ভিতরে ঢুকেই দরজা বন্ধ করে দেয়। তার মাথায় রিভলভার ঠেকায় ডাকাতরা। তার পাশেই রাখা ছিল টাকার ব্যাগ, সেটি লুট করতে বাধা দেওয়ায় তাকে মারধর করা হয়। এরপর তার হাত পা বেঁধে ফেলে ডাকাতরা পালায়। 15 লক্ষ টাকা ভর্তি ব্যাগ লুট করে পালায় তারা। এর পিছনে বিহারের ডাকাতরা রয়েছে এমন সন্দেহ পুলিশের। তারা রাস্তা ধরে হেঁটে বা বাসে করে হাওড়া স্টেশনের দিকে পালিয়েছেন কিনা তা জানার জন্য পুরো এলাকার সিসিটিভি পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এবার সরকারি হাসপাতালে স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন তৃণমূলেরই এক যুব নেতা, যেখানে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এই পোস্ট ভাইরাল হতেই শুরু হয়েছে জোর বিতর্ক। এ বিষয়ে জেলা তথা রাজ্য নেতার দাবি, সোশ্যাল মিডিয়ার মতো ওপেন ফোরামে বিষয়টি না বলে দলকে বা জেলা স্বাস্থ্য আধিকারিককে বলা উচিত। তার কোনো অভিযোগ থাকলে সেটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে জানাতে পারতেন। এইভাবে সংবাদ মাধ্যমের সামনে বা সোশ্যাল মিডিয়ায় বলা তার ঠিক হয়নি বলেও দাবি করেছে জেলা তৃণমূল নেতৃত্ব। যদিও বিষয়টি নিয়ে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ মণ্ডল, জানা গিয়েছে, এদিন মানিকচক গ্রামীণ হাসপাতালে পরিদর্শনে যান। মানিকচক স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে তিনি দেখেন ডাক্তার নেই, পরিষেবা লাটে উঠেছে। এরপরই ক্ষুব্ধ হয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেছেন, মালদার মানিকচক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সঠিকভাবে চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে না। যদিও তার অভিযোগ অস্বীকার করছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক অভিক শঙ্কর কুমার। এ বিষয়ে রাজ্য তৃণমূলের সহসভাপতি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, বিশ্বজিৎ মণ্ডলের কাছে যদি কোনো অভিযোগ থাকে তিনি নির্দিষ্ট জায়গায় জানাতে পারতেন। এভাবে সংবাদ মাধ্যমের সামনে বা সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে তিনি সঠিক কাজ করেননি। এ বিষয়ে বিজেপির মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুরী বলেন, এতদিন বিরোধীরা বলতো, এখন শাসক দল বলছে, কিন্তু তাতে
কোনো লাভ হবে না, কারণ স্বাস্থ্য দপ্তরের নিচু তলার আধিকারিকদের সঙ্গে স্বাস্থ্য দপ্তরের উপরের মহলের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। সুতরাং যে তৃণমূলের নেতা বলছে তিনি ছাগলের তৃতীয় সন্তানের মতন লাফিয়ে যাবেন, কিন্তু কিছুই করতে পারবেন না। রাজ্যে ফের শুট আউট। এবার সাত সকালে শুট আউট উত্তর 24 পরগনার স্বরূপনগরে। রাস্তার উপর গুলি করা হলেও এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় তিনি পালানোর চেষ্টা করেছিলেন, কিন্তু কিছু সময় পরেই তিনি মারা যান। মৃতের নাম ইসারুল গাজী। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বুধবার সকালের এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বসিরহাট মহকুমার স্বরূপনগরের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের দত্তপাড়া উচ্চপলের ঘটনা এটি। এদিন সকালে বছর 32-এর ইসারুল গাজী বাইক নিয়ে বেরিয়েছিলেন। আনুমানিক সকাল 6:30 নাগাদ পিছন দিক থেকে দুটি মোটর বাইক করে 6 দুষ্কৃতী আসে। খুব কাছ থেকে তাকে গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবক পাশের এলাকার এক বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। দুষ্কৃতীরা সেখানে গিয়ে ওই যুবকের গায়ে থাকা কোটটি খুলে নিয়ে যায়। ওই এলাকার লোকজন যুবককে উদ্ধার করে স্বরূপনগর সারাপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। দুষ্কৃতীরা ওই যুবকের পূর্ব পরিচিত বলেই অনুমান করা হচ্ছে, কিন্তু গায়ের থেকে রক্তাক্ত কোট কেন খুলে নিয়ে গেল তারা? তার মধ্যে কি কোনো দামি জিনিস ছিল? সেই জিনিস নিয়েই তাদের মধ্যে বিবাদ চলছিল, নাকি ওই যুবকের সঙ্গে থাকা কোনো জিনিস ছিনিয়ে নেওয়ার জন্যই এই হামলা? সেই জিনিস নেওয়ার জন্যই কোটটি নেওয়া হয়েছে। পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। ওই 6 দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। বিধানসভার বাজেট অধিবেশনে ফের সমাজবাদী পার্টিকে তুলোধনা যোগী আদিত্যনাথের। উত্তরপ্রদেশের বিরোধী দলকে এক হাত নিয়ে মুখ্যমন্ত্রীর দাবি, হিন্দুদের ঈশ্বর রাম, কৃষ্ণ, শিবে সমাজবাদী পার্টির আস্থা নেই। এরা হিন্দুদের আবেগের সঙ্গে খেলা করছে। সপাকে আদর্শচ্যুত একটি দল বলেও অভিযোগ করেন যোগী। সমাজবাদী পার্টির তীব্র সমালোচনা করে বিধানসভায় যোগী আদিত্যনাথ বলেন, এরা কথায় কথায় সমাজবাদের ধারক রাম মনোহর লোহিয়ার কথা বলেন, কিন্তু বাস্তবে লোহিয়ার নীতি আদর্শ থেকে বহু দূরে সরে গিয়েছে এই সপা। যদি সত্যি এই সমাজবাদে বিশ্বাস করত, তবে এই পরিবারবাদ এবং সম্পদ থেকে দূরে থাকত। শুধু তাই নয়, লোহিয়ার বক্তব্য তুলে যোগী বলেন, উনি বলেছিলেন, ভারতে যতদিন প্রভু রাম, ভগবান কৃষ্ণ এবং ভগবান শঙ্করের আদর্শ থাকবে, ততদিন কোনো শক্তি ভারতের ক্ষতি করতে পারবে না। এই তিনজনের দেখানো পথ ভারতকে চিরকাল উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে। তবে দুঃখের বিষয়, সমাজবাদী পার্টি এই আদর্শে বিশ্বাস করে না। পাশাপাশি এরা হিন্দুদের ধর্মীয় অনুভূতি নিয়ে খেলা করে। এছাড়া উত্তরপ্রদেশের বিজেপি সরকারকে সাম্প্রদায়িক বলে অভিযোগ করেছিল সমাজবাদী পার্টি। তার পাল্টা জবাব দিয়ে তিনি যোগী বলেন, ওরা বলে আমাদের চিন্তাধারা সাম্প্রদায়িক। বলুন তো, এটা কোথায় সাম্প্রদায়িক? আমরা কোনো বৈষম্য ছাড়া সবার উন্নয়নের কথা বলি। আমাদের সরকারের উদ্দেশ্য সবকা সাথ সবকা বিকাশ। উদাহরণস্বরূপ মহাকুম্ভের কথা তুলে ধরেন যোগী। বলেন, 45 দিনের মহাকুম্ভে ভারতের ঐতিহ্য এবং একতা দেখেছে বিশ্ব। মহাকুম্ভে কি কোনো বৈষম্য ছিল? সেখানে কোনো জাতপাত, ধর্ম বা সাম্প্রদায়িক পক্ষপাত ছিল না। 100টিরও বেশি দেশের মানুষ অংশ নিয়েছিল কুম্ভে। ঐতিহ্য এবং অগ্রগতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে মহাকুম্ভ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে রীতিমতো অপ্রতিরোধ্য হয়ে নিজের দাপট বজায় রেখেছে টিম ইন্ডিয়া। শুধু তাই নয়, সেমিফাইনালেও অস্ট্রেলিয়ার মতন দলকে হারিয়ে সরাসরি টুর্নামেন্টের ফাইনালে পৌঁছে গেল রোহিত বাহিনী। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে অস্ট্রেলিয়াকে 4 উইকেটে হারিয়ে ভারত ফাইনালে উঠেছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ভারতের এই জয়ের নায়ক হলেন বিরাট কোহলি। তিনি 84 রানের একটি দুর্ধর্ষ ইনিংস উপহার দেন। এদিকে এই জয়ের মাধ্যমে ভারত 2023 বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের প্রতিশোধ নিল। শুধু তাই নয়, ভারতের কাছে এই ম্যাচে পরাজয়ের জেরে চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াই থেকে বাদ পড়ল অস্ট্রেলিয়া। প্রসঙ্গত উল্লেখ্য যে আজকের এই সেমিফাইনালের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া, যেখানে তারা করে 264 রান। এমতো অবস্থায় ভারতের কাছে ছিল 265 রানের টার্গেট। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার হয়ে হাফ সেঞ্চুরি করেছেন স্টিভ স্মিথ এবং অ্যালেক্স ক্যারি। স্টিভ স্মিথ খেলেছেন 73 রানের ইনিংস, আর ক্যারির ব্যাট থেকে আসে 61 রান। এদিকে ট্রাভিস হেড 39 রানের ইনিংস এবং
লাবুসানে 29 রানের ইনিংস খেলেন। ভারতের হয়ে মোহাম্মদ সামি 3টি এবং বরুণ চক্রবর্তী ও রবীন্দ্র জাদেজা 2টি করে উইকেট নেন। অপরদিকে টিম ইন্ডিয়ার হয়ে অধিনায়ক রোহিত শর্মা করেন 28 রান। শুভমান গিল মাত্র 8 রানে আউট হয়ে গেলেও তারপরে দুর্ধর্ষ ইনিংস খেলেন বিরাট কোহলি। এর পাশাপাশি শ্রেয়াস আইয়ার এবং অক্ষর প্যাটেল করেন যথাক্রমে 45 এবং 27 রান। এছাড়াও কেএল রাহুল এবং হার্দিক পান্ডিয়া করেন 42 ও 28 রান। পাশাপাশি রবীন্দ্র জাদেজা 2 রান করে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার হয়ে নাথান এলিস এবং অ্যাডাম জাম্পা নেন 2টি উইকেট। এছাড়াও বেন ডারসউইশ এবং কুপার কানুলি নেন 1টি করে উইকেট। সামনের বিধানসভা ভোটে তুলকালাম করতে পারে বিজেপি। মমতাকে হারাতে নেওয়া হচ্ছে বিরাট প্রস্তুতি। দিল্লি দখলের পর এবার বঙ্গ দখলের জন্য মরিয়া মোদি। লোকসভায় জোটে ভালো ফল করলেও নিরঙ্কুশভাবে খুব একটা জয়ের ছবি দেখতে পারত না এই কেন্দ্রীয় দল। এরপরে বিজেপির সময় শেষ বলেই কটাক্ষ করেছিল বিরোধীরা। কিন্তু দিল্লি জয় সেই ছবি একেবারেই বদলে দিয়েছে। দুর্দান্ত ফলাফল করেছে বিজেপি। গোহারা হেরেছে আম আদমি পার্টি। এবার পশ্চিমবঙ্গের পালা। বহুদিন ধরেই বঙ্গ দখল করতে চায় কেন্দ্রীয় দল, কিন্তু তার সম্ভব হচ্ছে না। তাই এবার মমতাকে হারাতে প্রধান মুখ হিসেবে আসবেন কোনো মহিলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই শক্তিশালী বন্ধন ভাঙতে কোনো মহিলাকেই মাঠে নামাতে চলেছে কেন্দ্রীয় দল। মে ভার্সেস মের লড়াই হতে পারে এই বিধানসভায়। দুই দলের প্রধান হিসেবে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে দুই মহিলার মধ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রধান মুখ, আর এই মুখের জন্য বারবার বঙ্গ দখল রাখতে পেরেছে তৃণমূল সরকার। তাই কোনো পুরুষ নয়, মমতাকে হারাতে এবার বিজেপির মূল হাতিয়ার হতে চলেছে কোনো মেয়ে। বহুদিন ধরেই হাতের বাইরে পশ্চিমবঙ্গ। লোকসভাতেও জেতা সিট হেরে গিয়েছে বিজেপি। এরপর বিধানসভায় পুরো পাশা বদলে যেতে পারে এই রাজ্যের। আগামী 25 বছরে ভারতে মুসলিম জনসংখ্যা লাফিয়ে বাড়বে। অর্থাৎ 2050 সালের মধ্যে ইন্দোনেশিয়াকে টপকে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম জনসংখ্যার দেশ হতে চলেছে ভারত, এমনই দাবি এক গবেষণায়। তবে এর পাশাপাশি এদেশে হিন্দু জনসংখ্যাও যে অনেকটাই বাড়বে সে কথাও বলা হয়েছে গবেষণায়। যদিও সারা পৃথিবী জুড়ে বৌদ্ধ জনসংখ্যা অপরিবর্তিতই থাকবে। প্রসঙ্গত, গোটা বিশ্বের নিরিখে যে দুই ধর্মাবলম্বীর সংখ্যা সবচেয়ে বেশি তারা খ্রিস্টান ও মুসলিম। ইউরোপ, আমেরিকা, এশিয়া, আফ্রিকা সর্বত্রই তাদের সংখ্যা বেশি। এর মধ্যে ইউরোপ এবং আমেরিকাতে খ্রিস্টানরা সংখ্যাগুরু। অন্যদিকে এশিয়ার একটা বড় অংশ ও আফ্রিকার মুসলিমরাই সংখ্যায় সবচেয়ে বেশি। যদিও ভারতের মতো বৃহৎ দেশে হিন্দুরাই সংখ্যাগুরু। প্রতিবেশী দেশ নেপালেও সনাতন ধর্মাবলম্বীরা সংখ্যাগুরু। অন্য দেশগুলিতে অবশ্য হিন্দু জনসংখ্যা তুলনামূলকভাবে কমই। বাকি ধর্মাবলম্বীদের সংখ্যাও ক্রমেই বেড়ে চলেছে। কেবল একটি ব্যতিক্রম রয়েছে। তৃণমূলের দুই গোষ্ঠীর গন্ডগোল মুর্শিদাবাদের সাগরদিঘির মানিকগ্রাম পঞ্চায়েতে। দলের মহিলা পঞ্চায়েত প্রধানকে ঘরে আটকে রেখে তাকে শারীরিকভাবে হেনস্থা করার অভিযোগ উঠল তৃণমূলের একাংশের বিরুদ্ধে। মঙ্গলবার এই নিয়ে সাগরদিঘি থানায় অভিযোগ করেছেন জখম আলিয়া বিবি। অভিযোগ উঠছে সাগরদিঘি পঞ্চায়েত সমিতির সভাপতি মইসুর রহমান মেরে তার নাক ফাটিয়ে দিয়েছে। মসিউর অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তবে এই গন্ডগোলের জেরে অস্বস্তিতে পড়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। গন্ডগোলের সূত্রপাত দলীয় মিটিং নিয়ে। তৃণমূলের একটি সূত্রের খবর, দলীয় দ্বন্দ্বের জেরে 2025-26 অর্থবর্ষে খরচ সংক্রান্ত বৈঠকে 5 বার সেই বৈঠক বাতিল হয়েছে। এমত অবস্থায় মঙ্গলবার বৈঠক শুরু হয়েছিল। পরিস্থিতি সামাল দিতে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান এবং সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস। কিন্তু সাংসদ এবং বিধায়কের উপস্থিতিতেই গ্রাম পঞ্চায়েত অফিসে বচসা শুরু হয় দলের দুই পক্ষের। অভিযোগ, সেখানে মহিলা প্রধানের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে তার গায়ে হাত তোলেন মসিউর। ওই ঘটনার পর আলিয়া এবং তার সমর্থকেরা সাগরদিঘি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। প্রধানের কথায়, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করায় আমাকে হেনস্থা করার চেষ্টা হয়েছে, মারধর করা হয়েছে, শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে। দল এবং প্রশাসনকে জানিয়েছি সে কথা। অন্যদিকে অভিযুক্ত মসিউরের দাবি, আর্থিক স্বচ্ছতার অভাবে জনরোষ তৈরি হয়েছিল। সাধারণ মানুষ তার প্রতিবাদ করেছিলেন। মারধরের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তৃণমূলের এই গোষ্ঠীকন্দল নিয়ে বিজেপি এবং কংগ্রেসের কটাক্ষ। তোলাবাজি নিয়ে অন্তর্কলহে এই ঘটনার মূল কারণ। তবে তৃণমূলের স্থায়ী নেতৃত্ব এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি।
বৈকুপার বার্ষিক সাধারণ সভাকে ঘিরে রণক্ষেত্র হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবার যাদবপুরের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্তকে সময়সীমা বেঁধে দিলেন আন্দোলনরত পড়ুয়ারা। আজ বুধবার বিকেল 4টের মধ্যে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলতে হবে ভারপ্রাপ্ত উপাচার্যকে, না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত পড়ুয়ারা। বৈকুপার বার্ষিক সাধারণ সভাকে ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল যাদবপুরে, তার রেশ যেন কাটতেই চাইছে না। শনিবার যাদবপুরে উত্তপ্ত পরিস্থিতির পর অসুস্থ হয়ে পড়েছেন ভারপ্রাপ্ত উপাচার্য। তাকে শারীরিক হেনস্থা করা হয় বলে অভিযোগ। উপাচার্যের রক্তচাপ বেড়েছে। টানা 10 দিন বেড রেস্ট লিখে দিয়েছেন চিকিৎসক। বলে দেওয়া হয়েছে কোনো রকম চিন্তা এই মুহূর্তে করা যাবে না। মঙ্গলবার অবশ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন এবং আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন ভারপ্রাপ্ত উপাচার্য। তবে অসুস্থতার কারণে সশরীরে হাজির হতে পারেননি তিনি। ভার্চুয়ালি বৈঠকে যোগ দিয়েছিলেন। এই পরিস্থিতিতে আন্দোলনরত পড়ুয়ারা দাবি জানিয়েছে বুধবার বিকেল 4টের মধ্যে উপাচার্যকে তাদের সঙ্গে কথা বলতে হবে। ভার্চুয়ালি উপাচার্য তাদের সঙ্গে কথা বললে হবে কিনা তা স্পষ্ট করেননি আন্দোলনরত পড়ুয়ারা। তবে তারা জানিয়ে দিয়েছেন উপাচার্য ছাত্রছাত্রীদের অভিভাবক। ক্যাম্পাসে যে ধরনের ঘটনা ঘটেছে তার দায় তাঁকেই নিতে হবে। উপাচার্য তাদের সঙ্গে কথা না বললে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত পড়ুয়ারা। এখন দেখার বুধবার বিকেল 4টের মধ্যে উপাচার্য পড়ুয়াদের সঙ্গে কথা বলেন কিনা। আর উপাচার্য কথা না বললে পড়ুয়ারা কি আন্দোলন করবেন তা নিয়েও শুরু হয়েছে গুঞ্জন। আজকের মতন খবর এই পর্যন্তই। ধন্যবাদ।